এক মাস আগে আমি শুরু করেছিলাম আমার ওয়ান পিস জার্নি অ্যান্ড ওয়ান পিস জার্নি দেখতে দেখতে অ্যানিস লবি এবং থ্রিলারবার্গ আর্কের পরে আমরা এসে পৌঁছেছি দ্য সামিট ওয়ার্স সাগাতে। অ্যান্ড এই সাগাতে মোট 4টি আর্ক রয়েছে, যার মধ্যে সাবাওডি এবং অ্যামাজন লিলি ফার্স্ট 2টি আর্ক নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো, কারণ এর পরের 2টি আর্ক ওয়েল ডিটেইলড এবং সব থেকে ইম্পর্টেন্ট আর্ক টিল নাও বলে আমি শুনেছি। এখন পর্যন্ত আমি জাস্ট এই 2টি আর্ক কমপ্লিট করতে পেরেছি এবং আজকের ভিডিও এটা নিয়ে। সো বিফোর ফার্দার আই ডু, let's start the video. তো শুরু করি সাবাওডি আর্ক দিয়ে। সো স্ট্র হ্যাট এবং তার ক্রু যখন এনিস লবি থেকে বের হয় তখন তাদের মেইন গোল ছিল ফিশম্যান আইল্যান্ডে যাওয়ার জন্য, বাট পথের মাঝখানেই তাদের থ্রিলারবার্গকে টেনে নেওয়া হয় এবং সেখান থেকে কমপ্লিটলি বের হয়ে যাওয়ার পরে এবং বোনাস গিফট হিসেবে ব্রুককে পাওয়ার পরে তারা আবারও তাদের মিশন শুরু করে ফিশম্যান আইল্যান্ডে যাওয়ার জন্য। সো এখন স্ট্র হ্যাট ক্রু রেড লাইনে এসে পৌঁছেছে এবং তারা এখন জানে না যে কিভাবে তারা ফিশম্যান আইল্যান্ডে পৌঁছাবে, কারণ তাদের কাছে কোনো রোড ম্যাপ বা কোনো ইনস্ট্রাকশনও নেই। বাট স্ট্র হ্যাটদের লাক এতই ভালো যে মিডল অফ দ্য সি তাদের দেখা হয়ে যায় একটি মারমেটের সাথে, যার নাম হলো এমি। সো এমি স্ট্র হ্যাটের শিপে এসে পড়ে এবং এই মোমেন্টটা আমার কাছে অনেক ফানি লেগেছিল। লাইক তাদের 5 থেকে 6 মিনিটের যে ইন্টারাকশন তা পুরোটাই আমি খুব ভালোভাবে এনজয় করেছি। অ্যান্ড আমরা জানতে পারি এমির পিছনে কিছু মানুষ পড়ে আছে তাকে ধরার জন্য, কারণ এমি একজন মারমেট এবং সে ফিশম্যান আইল্যান্ডের একজন সিটিজেন। সো এখানে আমরা জানতে পারি বছরের পর বছর ফিশম্যান আইল্যান্ডের লোকদের বা যে মারমেড বা অন্যান্য ক্রিচার আছে তাদের ধরে সেল করে দেওয়া হয় স্লেভ হিসেবে। অ্যান্ড মেনলি এই স্লেভদের সেলেস্টিয়াল ড্রাগনরা বাই করে। অ্যান্ড সেলেস্টিয়াল ড্রাগন সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে ডিসকাস করব, বাট আগে এমির কথা বলি। সো এমি যখন স্ট্র হ্যাটের শিপে পৌঁছায় তার পিছে পিছে একটি গ্যাং মেম্বার পৌঁছায়, যাদের ফার্স্টে দেখে অনেক পাওয়ারফুল মনে হয় কারণ তাদের কাছে কাইন্ড অফ আ ফ্লাইং মোটর বাইক টাইপের ছিল। অ্যান্ড স্ট্র হ্যাট ক্রু তাদের সাথে ফাইট করে, বাট স্টিল সামহাউ এমিকে তারা কিডন্যাপ করেই ফেলে। বাট এই গ্রুপের মেম্বার যখন জানতে পারে যে এমিকে প্রোটেক্ট করছে স্ট্র হ্যাট ক্রু, তখন তাদের পুরো মোটিভ চেঞ্জ হয়ে যায়। তারা এমিকে ছেড়ে দেয় এবং তাদের মেন মোটিভ হয় সানজিকে ক্যাপচার করা। সো আমি ভেবেছিলাম এখানে সানজির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা আরো ডিটেলসে কিছু জানতে পারবো, হয়তো বা সানজির পাস্ট লাইফে কোনো কনফ্লিক্ট এখানে সামনে আসবে, বাট হয় তার পুরো উল্টো। সো রিমেম্বার লাস্টে যখন সানজি, জোরো এবং লুফির বাউন্টি বের হয়েছিল তখন জোরো এবং লুফির পারফেক্ট পিকচার থাকলেও সানজির কোনো পিকচার তোলা পসিবল হয়েছিল না, তাই সানজির একটি আর্ট পিকচারকে তার বাউন্টিতে লাগানো হয়। অ্যান্ড সেটা কতটা সানজির মতো ছিল সেটা আপনারাই বলবেন, বাট এই পিকচারটা যতটা অদ্ভুতই হোক না কেন এই যে গ্যাং লিডার তার মতো দেখতে। অ্যান্ড সবাই তাকে সানজি ভেবে ভুল করে এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা নেভি তার পিছে সবসময় পড়ে থাকে। অ্যান্ড এই কারণেই সে সানজির উপরে লং গার্জ ধরে রেখেছে। সো সানজি ব্যাপারটা বোঝে এবং সানজি এরপরে করে এনশিয়ান যুগের প্লাস্টিক সার্জারি। সো এই কনফ্লিক্ট এখানেই শেষ হয়ে যায়। অ্যান্ড এমি তাদের বলে যে সে তাদের ফিশম্যান আইল্যান্ডের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। সো ফিশম্যান আইল্যান্ড হলো আসলে পানির নিচের একটি শহর। সো ফিশম্যান আইল্যান্ডে যেতে হলে আগে স্ট্র হ্যাটদের তাদের শিপকে কোট করাতে হবে। সো কোট হলো শিপের চারপাশে একটি বাবল টাইপের র্যাপিং করা যাতে শিপ পানির নিচে সার্ভাইভ করতে পারে। সো এই কোটিং একজনই পারে আর সে একটি আইল্যান্ডে থাকে যা তাদের কাছ থেকে খুব কাছেই ছিল। সো স্ট্র হ্যাট এবং তাদের শিপ নিয়ে চলে যায় সেই আইল্যান্ডে সেই শিপ কোটিং মেকানিককে খুঁজতে, বাট সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে যে শিপটা কোট করবে সে কোথাও হারিয়ে গিয়েছে বা কোথাও গিয়েছে, অ্যাট দিস মোমেন্ট সে আইল্যান্ডে নেই। সো এই আইল্যান্ডটা ছিল ফিশম্যান আইল্যান্ড এবং হিউম্যানদের একটি মিডল গ্রাউন্ড, কারণ এখানে আমরা অনেক ফিশম্যান আইল্যান্ডের মানুষকেও দেখতে পারি এবং বেসিক্যালি এই আইল্যান্ডটি ফিশম্যান আইল্যান্ডের একদম এক্সাক্ট উপরে সিচুয়েটেড। সো এই আইল্যান্ডের নিচে মানে আন্ডার ওয়াটারেই ছিল ফিশম্যান আইল্যান্ড। অ্যান্ড যেহেতু এই শিপ যে কোট করবে তাকে পাওয়া যাচ্ছিল না, সো স্ট্র হ্যাট ক্রু এর কিছু মেম্বার বের হয় তাকে খোঁজার জন্য এবং লুফি এবং আর কিছু মেম্বার এই আইল্যান্ডকে এনজয় করতে থাকে অ্যাজ অলওয়েজ। বাট কনফ্লিক্ট স্ট্র হ্যাট ক্রুর পেছন কোনোভাবেই ছাড়ে না। সো এখানে আমরা দেখতে পাই লুফি এবং তার ক্রু মেম্বার যখন এই আইল্যান্ডের একটি ওয়াটার পার্কে এনজয় করছিল তখন সামহাউ এমি আবারও কিডন্যাপ হয়ে যায়।
যায় এন্ড এইবার নট অনলি সে কিডন্যাপ হয়ে যায়, তাকে বেচার জন্য অকশনেও পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা দেখতে পারি এমির গলায় সেই স্লেভের রিং বা হাত করা দেওয়া, যেটা মানে ছিল যে তোমার লাইফ এখানেই শেষ। সো এখানে আমরা ইন্ট্রোডিউস হই সেলেস্টিয়াল ড্রাগনের সাথে। সো সেলেস্টিয়াল ড্রাগন হলো এই ওয়ার্ল্ড গভর্নমেন্টের টপ টায়ারের অফিসিয়াল। সো এরা কোনো ফিজিক্যাল স্ট্রেংথ ওন করে না, তাদের একমাত্র পাওয়ার হলো তাদের পলিটিক্যাল রিচ। সো বেসিক্যালি ওয়ার্ল্ড গভর্নমেন্ট যারা তৈরি করেছিল তাদের ডিসেন্ডেন্টরাই এখন সেলেস্টিয়াল ড্রাগন, এক কথায় স্পয়েলড ব্র্যাটস। সো আমরা দেখতে পাই এখানে একটি সেলেস্টিয়াল ড্রাগন এই অকশনে এমিকে কেনার জন্য বিট করে এন্ড সেখানে আমরা দেখতে পাই সেই শিপ কোটারকে যে এই শিপকে কোট করবে এন্ড সামহাউ এখানে সে এমিকে প্রোটেক্ট করে যতক্ষণ না পর্যন্ত স্ট্র হ্যাট ক্রু বাইরের সকল অবস্টিকেলকে পার করে এই অকশন গ্রাউন্ডে এসে পৌঁছায়। সো এখানে আমরা আরেকটি জিনিসের সাথে ইন্ট্রোডিউস হই, সেটা হলো হাকি। হাকি এর আগেও আমরা ইন্ট্রোডিউস হয়েছিলাম স্কাইপিয়া আর্কে, যেখানে এটাকে মান্ত্রা বলে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে একটি স্পেশাল পাওয়ার যেটা কিছু কিছু মানুষেরই থাকে। এন্ড এর সাথে আমরা আরো জানতে পারি এই যে মানুষটি যে শিপকে কোট করে তার নাম হলো সিলভার রেইলি এন্ড সে দ্য পাইরেট কিং গোল্ড ডি রজারের ক্রুমেট ছিল। নট অনলি ক্রুমেট ছিল, সে ছিল দ্য সেকেন্ড ইন কমান্ড। সো অনেক স্ট্রাগলের পরে স্ট্র হ্যাট মানে লুফি পৌঁছায় এই অকশন গ্রাউন্ডে এন্ড এই অকশন গ্রাউন্ডে পৌঁছানোর পরে লুফি এখানে যে সেলেস্টিয়াল ড্রাগন ছিল তাকে সো এটা কোনো ছোট ইনসিডেন্ট ছিল না, এর কনসিকুয়েন্সেস অনেক ভয়ানক হতে চলেছিল তা সবাই বুঝছিল। এন্ড এই ফাইটের মাঝখানে লুফি ইন্ট্রোডিউস হয় নিউ জেনারেশন পাইরেটসদের 2 থেকে 3 জনদের সাথে, তাদের মধ্যে ল এবং কিডো ছিল। সো যেহেতু লুফি একটি সেলেস্টিয়াল ড্রাগনকে ডাইরেক্টলি পাঞ্চ করেছে, সো এই কাহিনীর কনসিকুয়েন্স হিসেবে এই আইল্যান্ডে এসে পৌঁছায় ওয়ারলর্ড কুমা এবং কুমা এতটাই ওভারপাওয়ার ছিল যে স্ট্র হ্যাট ক্রু, কিড এবং ল এই 3 জনের ক্রু মিলেও ওয়ারলর্ড কুমাকে কাউন্টার করতে পারছিল না এবং এক এক করে কুমা স্ট্র হ্যাট ক্রু এর সবাইকে সেখান থেকে ভ্যানিশ করে দেয় এন্ড লুফি সেখানে জাস্ট হেল্পলেসের মতো দেখতে থাকে। এন্ড ফর দ্য ফার্স্ট টাইম আমরা ওয়ান পিসে দেখতে পারি লুফি তার কোনো মাথা ছাড়া অ্যাকশনের জন্য কনসিকুয়েন্সেস ভোগ করছে এন্ড এটা ওয়ান পিসে নতুন। এন্ড এটা দেখে আমার কাইন্ড অফ ওরা মানে ওয়ান পিসের রাইটারের প্রতি রেসপেক্ট প্লাস প্লাস। সো 1 বাই 1 সব স্ট্র হ্যাট ক্রুকে ভ্যানিশ করে দেওয়ার পরে টার্ন আসে লুফির এবং লুফিও কুমার এই পাওয়ারের কারণে ভ্যানিশ হয়ে পৌঁছায় অ্যামাজন লিলিতে আর এখান থেকেই শুরু হয় দ্য অ্যামাজন লিলি আর্ক। সো অ্যামাজন লিলি হলো এমন একটি আইল্যান্ড যেখানে শুধু ওয়াক ফেমিনিস্টরা থাকে, লাইক দে বিলিভ we're independent, we're strong, we don't need a man. সো অ্যাজ আ ম্যান অ্যামাজন লিলিতে এন্টার করা তোমার জন্য একটি ক্রাইম, বাট যেহেতু কুমা লুফিকে এখানে পাঠিয়ে দিয়েছে সো ফার্স্টে অ্যামাজন লিলির মহিলারা লুফিকে সেখান থেকে উদ্ধার করে এবং তাকে একটি মেয়ে ভেবেই তাকে ট্রিট করে। বাট যখন তারা বুঝতে পারে লুফির কাছে আসলে কোনো পার্সিয়ান ক্যাট নেই তখন তারা লুফিকে একটি কেজের ভিতরে আটকে দেয়, বাট সামহাউ লুফি সেখান থেকে পালিয়ে যায়। সো অ্যামাজন লিলির এই সিটিজেনরা ঠিক করে যে বিফোর তাদের কুইন মানে বোয়া হ্যানকক যে একটি ওয়ারলর্ডও ছিল সে এই ব্যাপারে জানতে পারে তারা লুফিকে এখান থেকে ধরে এক্সিকিউট করে দেবে। বাট হয় তার উল্টো, লুফি গিয়ে পরে ডাইরেক্ট কুইন মানে বোয়া হ্যানককের বাথরুমে যেখানে সে বাথ নিচ্ছিল এন্ড সে সেই টাইমে বার্থডে ডেসে ছিল। সো লুফি এবং বোয়া হ্যানককের দেখা হয় এবং বোয়া হ্যানককের একটি স্পেশাল পাওয়ার ছিল যেটা হলো বোয়া হ্যানকক তার লাভ বিমের মাধ্যমে সবাইকে স্টোন স্ট্যাচুতে কনভার্ট করে দিতে পারে। বাট এর জন্য একটি ক্লজ আছে যে যাকে সে এই বিমের আন্ডারে আনবে সে বোয়ার দিকে অ্যাট্রাক্টেড হতে হবে। বাট এই বিম যখন সে লুফির উপরে, যার মানে লুফি বোয়ার প্রতি কোনোভাবে অ্যাট্রাক্টেড ছিল না। পয়েন্ট টু বি নোটেড, এট দিস মোমেন্ট বোয়া বার্থডে ড্রেসে ছিল, তো লুফি স্টিল বোয়ার প্রতি কোনো অ্যাট্রাকশন দেখায় না। সো এটা দেখে বোয়া কাইন্ড অফ অবাক হয়। সো যেহেতু লাভ বিমে কাজ হচ্ছে না সো লুফিকে অন্যভাবে এক্সিকিউট করা হয় এন্ড তাকে একটি অ্যারিনার মাঝখানে রাখা হয় এবং তাকে ফাইট করতে দেওয়া হয় কুইনের 2 বোনের সাথে। বাট লুফি বিং লুফি সে ফাইটও করে এবং তার যে অপোনেন্টদের তাদের মনও জয় করে নেয়, যার মধ্যে ছিল যারা তাকে মারতে চেয়েছিল তাদের স্ট্যাচুকে প্রোটেক্ট করা এবং তার মেইন অপোনেন্ট মানে বোয়া হ্যানককের 2 সিস্টার তাদের পিঠে যে সেলেস্টিয়াল ড্রাগনদের স্লেভ হওয়ার মার্ক ছিল সেটাকে প্রোটেক্ট করা। এন্ড লুফির এইসব কোয়ালিটি দেখে বোয়া হ্যানকক লুফির প্রেমে পড়ে যায় এন্ড দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়েছিল লুফির আগেই মরে যাওয়া উচিত ছিল।
ছিল বিকজ বোয়া হ্যানকক ইজ টু গুড ফর হিম। সো এই পার্টের সব থেকে ফানি ব্যাপার এটা ছিল যে দ্য ওয়ে বোয়া হ্যানকক বুঝতে পারে শি ইজ ইন লাভ উইথ লুফি, অ্যান্ড তখনই খবর আসে যে লুফির ভাই মানে ফায়ার ফিস্ট এইস তাকে ক্যাপচার করে নিয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট এবং এক উইকের মধ্যেই তাকে এক্সিকিউট করা হবে। সো এটা শুনে লুফি পাগল হয়ে যায় এবং সে বোয়ার সাথে মিলে প্ল্যান করে যে সে এবং বোয়া ইম্পেল ডাউন মানে যে প্রিজনটা ছিল সেখানে যাবে এবং সেখান থেকে এসকে রেস্কিউ করে নিয়ে আসবে। অ্যান্ড এখানেই অ্যামাজন লিলি আর্ক শেষ হয়ে যায়। সো আমি বুঝতে পারছি যে নেক্সট দুইটি আর্কে হোয়াইট বিয়ার্ড এবং নেভির মধ্যে একটি বড় ক্ল্যাশ লাগতে চলেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য ইন্টারনেট আমি স্যাডলি জানি এটার লাস্টে এন্ডিং কি হবে, বাট I want to experience the whole shit.